আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি সেট ফাংশন অধ্যায় 2.2 এর 12 নম্বর অঙ্কটা নিয়ে। আমি আগে প্রথমেই শর্তটা পড়ে নিচ্ছি। আমার ফাংশন অফ x এর মান দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 4। এটা অনেকেই উচ্চারণের সুবিধার জন্য আমি লিখে দিতে পারি টু দি পাওয়ার, যে পাওয়ার দেওয়া থাকবে সেটা উচ্চারণ করব। তাহলে x টু কি আছে, x এর উপর পাওয়ার দেওয়া আছে, তাহলে বলতে পারি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। এরপর দেওয়া আছে 5x মাইনাস 3। আমাকে শর্ত দিয়েছে, এই শর্তগুলো আমাকে আগে বুঝতে হবে। ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ, এই তিনটা মান বসালে এর মান কত হয় সেই মানগুলো আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু দেখি, প্রথমেই আমি একটু প্রথম মানটা নিয়ে করার চেষ্টা করি। প্রথম মানটা দেওয়া আছে কত, ফাংশন অফ -1। তাহলে এই রাশিটার মান যদি ফাংশন অফ -1 বসানো হয়, তাহলে 1 বসাইলে এটার মান কত আসে আমরা একটু দেখি। তাহলে x এর মানে কত, এখন x এর ফাংশন অফ x এর মানে কত, -1। তাহলে x এর মান কত, -1, এর উপরে পাওয়ার কত আছে 4, প্লাস তারপরে দেওয়া আছে কত 5, 5 এর সাথে x কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। কেউ যদি মনে করেন গুণ চিহ্ন দিয়ে নেব, গুণ চিহ্ন দিয়ে নিতে পারেন। x এর মান কত, x এর মান বসাচ্ছি আমরা কত, -1। এরপরে দেওয়া আছে যথাযথই প্রতীক ছাড়া শুধুমাত্র দেওয়া আছে কি -3। এখন আমরা এইগুলা ক্যালকুলেশন করি। অনেকেই দেখেন এই কোন সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেই সংখ্যাগুলো হিসাব করতে হবে না। আসলে কোন সংখ্যার উপরে পাওয়ার থাকলে বুঝতে হবে ওই সংখ্যাটা ঠিক ততবার গুণ অবস্থায় আছে। এই সংখ্যাটার উপরে -1 এর উপরে পাওয়ার 4 আছে, তার মানে কি এই -1 কতবার আছে, 4 বার গুণ অবস্থায় আছে। আমরা যদি একটু গুণটা এভাবে করি তাহলে বুঝতে পারবেন। -1 গুণন -1 গুণন -1, তাহলে 1 সারা জীবন গুণ করলে কত হবে 1। আমাদের সমস্যা হয় প্লাস হবে না মাইনাস হবে। দেখেন মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে হবে আবার কি প্লাস, তাহলে লিখবে কি +1। এখন আমি গত ভিডিওতে শিখেছিলাম আসলে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি পাওয়ারটা জোর হয় তাহলে অবশ্যই সেটা প্লাস আকার ধারণ করবে। যদি কোনো ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ারটা বিজোড় হয়, 3 থাকতে পারে, 5 থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটার মান অবশ্যই ঋণাত্মক আসবে, অর্থাৎ মাইনাস আসবে। ওকে, এগুলা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাবো শুধুমাত্র ক্যালকুলেশন শেখার জন্য। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে নেবেন, সবার এগুলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে -1 এর উপর পাওয়ার 4 করলে কত হবে, +1। এরপরে দেখেন 5, এই গুণ প্রক্রিয়াটা আমরা বুঝি না। দেখেন 5 এর সাথে গুণ আছে কত, -1। তাহলে আমরা সচরাচর আগে সংখ্যাগুলো গুণ 5 এবং 1 গুণ করলে কত হবে 5। এখন দেখেন 5 এর আগে কিছু নাই, তার মানে কি আছে, মনে 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 প্লাস আছে, এবং 1 এর আগে কি আছে, মাইনাসটা দেওয়া আছে। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। প্লাস মাইনাসে কি হয়, আমরা জানি প্লাস মাইনাসে সবসময় মাইনাস হয়। ঠিক আছে, আমরা একটু সাইডে ক্যালকুলেশন লিখি। সবসময় কি হয় দেখেন, মাইনাস মাইনাসে হয় সবসময় কি মাইনাস, মাইনাস প্লাসে হয় কি মাইনাস, প্লাস মাইনাসে হবে কি মাইনাস, প্লাস প্লাসে কি হবে, সরি, প্লাস প্লাসে হবে প্লাস। এইখানে একটু দেখেন মাইনাস মাইনাস আমি প্লাস মাইনাস লিখে ফেলেছি, মাইনাস মাইনাস আসলে হয় কি প্লাস। তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস। আসলে কি বন্ধুরা, একটু টেকনিক অবলম্বন করতে পারি। মাইনাস আমরা সবসময় ধরতে পারি কি শক্তিশালী, বলেন তো শক্তিশালী, এবং প্লাসটাকে ধরতে পারি একটু দুর্বল। তাহলে দেখেন তো দুর্বল এবং সবল যদি মারামারি করতে দেওয়া হয় বা কম্পিটিশন করতে দেওয়া হয় তাহলে জিতবে কে, সবসময় মাইনাস। এই জন্য প্লাসের সাথে যতবারই মাইনাস গুণ হবে ততবারই কি হয়ে যাবে, মাইনাসটাই জিতবে এবং মাইনাস হবে। এখন স্যার তাহলে শক্তিশালী শক্তিশালী মারামারি করলে, দেখেন শক্তিশালী শক্তিশালী মারামারি করলে কেউ কিন্তু হার বরণ করে নিতে চাইবে না। তারা কিন্তু যতক্ষণ ক্লান্ত না হয়, আর ক্লান্ত হইলে কি হবে দুর্বল, আর দুর্বল মানটাই কি প্লাস। ঠিকভাবে আমরা নির্ণয় করতে, আবার স্যার দুর্বল দুর্বল মারামারি করলে কি হবে, দুর্বল দুর্বল প্লাস প্লাস মারামারি করলে তো ওরা তো এমনিতেই দুর্বল, একটু মারামারি করলে আরো দুর্বল হবে, তার মানে কি প্লাসটাই টিকে যাবে। এখন আসি, তো প্লাস মাইনাস নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখি 5 এবং 1 গুণ করলে কত হবে 5। এখন দেখেন এর আগে আছে মনে মনে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে দাঁড়াবে কি মাইনাস। এরপরে কি আছে 3 এর আগে আছে মাইনাস চিহ্ন। এখন দেখেন এই যোগ বিয়োগে আমাদের প্রচুর অসুবিধা হয়, প্রত্যেকটা স্টুডেন্টের দেখি যোগ বিয়োগে অসুবিধা হয়।
এখানে আছে কি -5, এখানে আছে -3। তাহলে দেখেন আমি 5 টাকা অলরেডি মাইনাসটাকে সবসময় তুলনা করতে বলছি ঋণের সাথে। দেখে অলরেডি আমি দোকানে 5 টাকা বাকি খাইছি, আবার 3 টাকা বাকি গেলাম, তাহলে হইলো কয় টাকা? 8 টাকা। আর আমার পকেটে আছে কয় টাকা? 1 টাকা। তাহলে দেখেন 8 টাকার ভিতরে 1 টাকা যদি বাদ যায় তাহলে থাকবে কি? 7 টাকা। এই 7 টাকা কি? এই 7 টাকা কিন্তু আমার এখনো ঋণ আছে। আর ঋণ মানে কি? মাইনাস। এটা এভাবে যোগ বিয়োগ করতে পারেন। এরপরে দেখি ফাংশন অফ টুর মানটা যদি আমি বসাই এই ক্ষেত্রে, তাহলে ফাংশন অফ -1 বসালে আমার মান আসে -7। ফাংশন অফ টুর মানটা বসাইলে কত হয়? আমি যদি না বুঝি তাহলে রাশিটা আবার উঠায় নেব, আর যদি বুঝে থাকি তাহলে রাশিটা আমার বারবার উঠাইতে হবে না। আমি বুঝার সাথে সাপেক্ষে রাশিটা উঠায় দিচ্ছি। তাহলে এক্স এর মান এবার কত ধরেছি? এক্স এর মান ধরেছি 2। তাহলে টু দি পাওয়ার 4 প্লাস 5 গুণন কত আছে? এক্স এর মানে ধরা হয়েছে কত? 2 -3। তাহলে 2 এর উপরে পাওয়ার 4 থাকা মানে কি? 2 টা 4 বার গুণন অবস্থায় আছে। তাহলে 2 টা যদি আমি 4 বার গুণন করি তাহলে রেজাল্টটা কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এটার মান হবে কত? 16। 5 দুগুণে কত হবে? 10। আপনারা বোঝার সাপেক্ষে এখানে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করতে পারেন, না করলে অসুবিধা নেই। এখন দেখেন তো ক্যালকুলেশন করলে কত আসে? 16 এবং 10। আমার দেখেন এটাও আমার প্লাস আছে, এটাও প্লাস, মানে প্লাসের টাকাগুলো হচ্ছে আমার পকেটের টাকা। তাহলে পকেটে আছে 26 টাকা আর ঋণ আছে 3 টাকা। তাহলে 26 টাকার ভিতর 3 টাকা ঋণ দিলে থাকবে কত? 23 টাকা। এই 23 টাকা কি? অবশ্যই আমার কি টাকা? ধনাত্মক টাকা। পকেটে থাকা মানে কি? ধনাত্মক টাকা। এরপরে ফাংশন অফ হাফ এর মান আমরা বসায় দেখতে পারি। ফাংশন অফ হাফ এর মান আমি যদি বসাই তাহলে ফাংশন অফ হাফ, আমি সরাসরি এবার একটু মান বসাবো। তাহলে এক্স এর জায়গায় কত হবে? ফাংশন অফ হাফ, এরপরে পাওয়ার উপরে আছে কত? 4। 5 গুণন কত হবে? হাফ -3। বোঝার সাপেক্ষে ব্র্যাকেট দিয়ে নিতে পারেন। তাহলে দেখেন এইখানে অনেকের অসুবিধা, আমি একটু ভেঙে করি। আসলে পাওয়ারটা এইখানে কার উপর রয়েছে? 1 এর উপর না 2 এর উপর? আসলে পাওয়ারটা দুজনের উপরেই আছে। আমি যদি এই জিনিসটা আসলে ভেঙে লিখি, একটা লাইন বেশি করি, তাহলে লাইনটা হবে কি? 1 এর উপর পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4। যদি ভেঙে লিখি, যদি বুঝে থাকেন এই লাইনটা লেখার কোনো দরকার নাই। এইখানে দেখেন 5 গুণন হাফ রয়েছে। 5 গুণন হাফ। আসলে এটা ক্যালকুলেটর দিলে করলে কিন্তু 0 হয়ে যাবে। একটা দশমিক চলে আসবে। দশমিক করলে কিন্তু আমাদের অঙ্কটা গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখেন এইখানে আমার 5 এর নিচে মনে, মনে 1 আছে। এগুলো হচ্ছে অঙ্কের বেসিক। এই বেসিক গুলার উপরে আমি অবশ্যই একটা ক্লাস নেব। দেখেন আমার এইখানে আমরা কাটাকাটি করি কখন? যখন আমার কাটাকাটির অপশন থাকে বা কাটাকাটি করার উদ্দেশ্য হলো রাশিটাকে ছোট করা। কিন্তু দেখেন এখানে কাটাকাটি করা সম্ভব নয়। তাই কি হবে? আসলে মূলত কাজ হচ্ছে উপরের রাশি গুণন দিয়ে উপরে রাখা, নিচের রাশি গুণন দিয়ে নিচে রাখা। তাহলে উপরের রাশি যদি 5 যদি গুণন দিই 1 এর সাথে তাহলে কত হবে? 5। নিচে যদি 1 এর সাথে 2 গুণ দিই কত হবে? 2। ঠিক আছে? তাহলে উপরে হবে 5, নিচে হবে 2। আমাদের এই বজ্রগুণগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। এরপরে -3। এখন দেখেন এইটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, 1 এর উপর 4 দিলে কত হবে? সারা জীবনই 1 থাকবে। 2 এর উপরে 4 দিলে কত হবে? আমরা অলরেডি তখন করেছি। 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হয়? 16 প্লাস 5/2 -3। এইখানটা আমাদের অবশ্যই লাগবে। দেখেন এই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ভগ্নাংশের যোগ বিয়োগ আমাকে শিখতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ আমাকে অবশ্যই শিখতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ শুরু আছে ক্লাস 6 থেকে। তাহলে দেখেন এইটা বোঝার সাপেক্ষে আমি একটু উপরে বড় করে লিখে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই লাইনটাই হুবহুব আমি ওখানে লেখার চেষ্টা করতেছি। প্লাস 5/2 -3। এই ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে? আমি এই লাইনটা মুছে দিতে পারি। আমার বোর্ডে আসবে না নিচে, তাই এই কাজটা করতেছি। দেখেন ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে? ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য অবশ্যই আমাকে লসাগু নির্ণয় করতে হয়। এই যে উপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচের সংখ্যাটাকে বলা হয় হর। এই প্রত্যেকটা রাশিতেই তাই। উপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচের রাশিটাকে বলা হয় হর। স্যার এইখানে তো লব হর নাই। হ্যাঁ আছে, মনে, মনে কি আছে? নিচে 1 আছে। এই হরটাই 1 হচ্ছে আমার হর। তাহলে এই হরগুলা থেকে আমাদের যে নিচের হরগুলা আছে, এই হরগুলা থেকে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হয়। ছোটবেলা যেমন শিখেছি, এইভাবে শিখেছি যে এইভাবে লসাগু করা যায়, সেভাবে করতে পারেন। অনেকগুলা টেকনিক আছে, সবগুলা টেকনিকে শিখে দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রথমে চেষ্টা করি 2 দিয়ে।
তাহলে 8 দুগুণে কত হবে 16, 2 একে 2, এখানে আগে থেকেই আছে অন, দেখেন আর যায় না, তাহলে এটার লসাগু কত হবে 2 গুণন 8 গুণন অন গুণন অন, তাহলে 8 দুগুণে 16, 16 সাথে 1 গুণ করলে কত হবে নি 16ই হবে। এখন দেখেন এই টেকনিকেও করতে পারেন, আর একটা টেকনিক করতে পারেন, এমন একটা সংখ্যা আমরা হরগুলার ভিতর থেকে নেব যেটার ভিতরে সবগুলা সংখ্যাই ভাগ যায়। যেমন আমি এমন একটা সংখ্যা নেব, 2 নিলে কিন্তু 2 এর ভিতরে 16 যায় না, কিন্তু 16 যদি নিতাম 16 এর ভিতরে কিন্তু 2 এমনিতেই চলে যেত, এভাবে করা যায়। আর একটা টেকনিক আছে, যদি ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে তাহলে সেটার গুণফলই হয়ে যাবে আমার লসাগু সংখ্যা। এখন দেখি 16 এর ভিতরে 16 ভাগ দিলে কত হয়, দেখেন এই হর থেকে লসাগু নির্ণয় করেছি, লসাগু নির্ণয় করার পরে অবশ্যই আমার ভগ্নাংশে যোগ বিয়োগ করার জন্য এই যে নিচের যে রয়েছে হর, অবশ্যই নিচের হরটা দিয়ে এই লসাগুকে দিতে হবে ভাগ, লসাগু কত 16, তাহলে আমার হর রয়েছে কত 16, 16 দিয়ে 16কে ভাগ দিলে অবশ্যই ভাগফল কত হবে অন, এই ভাগফলটা নিয়ে উপরে লবের সাথে অবশ্যই আমাকে গুণন দিতে হবে, তাহলে অন এর সাথে অন যদি গুণন দিই তাহলে রেজাল্ট হবে কত, অবশ্যই অন, অবশ্যই অন। এরপরে দেখি পরের কাজটা আমরা একইভাবে করতে পারি। আমাদের কাজটা কি, হর দ্বারা লসাগুকে ভাগ, তাহলে আমার লসাগু নির্ণয় হয়েছে 16, 16কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 8 দুগুণে 16, তাহলে আমার ফলাফল কত 8, এই 8টা যে ফল হবে সেই ফলটা দ্বারা উপরে লবের সাথে কি হবে গুণন হবে, তাহলে 8 দিয়ে যদি 5 এর সাথে গুণ করি তাহলে কত হবে 5 8টা 40, তারপরে কি চিহ্ন আছে মাইনাস, তাই মাইনাস চিহ্ন দেবো, এখানে প্লাস চিহ্ন ছিল দেখে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে দেখে মাইনাস চিহ্ন আছে। এখন স্যার এটা কি করব, অন দিয়ে 16কে ভাগ দিলে কিন্তু 16ই হয়, নিচে মনে মনে অন আছে স্যার, অন তো আমি বিবেচনা করতে পারি না, আমি যদি সরাসরি 3 দিয়ে গুণ, হ্যাঁ তাই হবে, একই কথা, অন দিয়ে ভাগ দিলে তো ভাগফল পরিবর্তন হয় না, তাহলে আমার রেজাল্ট কত এবার 16, অন দিয়ে 16কে ভাগ দিই তাহলে হবে 16, এর নিচে কিছু নাই মানে কি মনে মনে অন আছে, অন দিয়ে 16কে ভাগ দিলে 16, 16 দিয়ে দেখেন এখন আমার ভাগফল কত 16, এই ভাগফলের সাথে কি করতে হয় উপরের রাশি যেটা লব সেটার সাথে কি করতে হয় গুণ দিতে হয়, তাহলে 3 সলং কত হবে নি 48, তাহলে এটার ফল হবে না কত 48। এখন দেখেন উপরের রাশিগুলো আমরা একটু যোগ করে দেখতে পারি, দেখেন আমার পকেটে কয় টাকা আছে আর ঋণ কয় টাকা আছে, এভাবে আমরা হিসাব করতে পারি। পকেটে আছে 1 টাকা এবং 40 টাকা, কত আছে 41 টাকা, আর ঋণ আছে কয় টাকা 48 টাকা, তাহলে বলেন তো 48 টাকা যদি ঋণ দিয়ে দিই ঋণ কি শোধ হয়ে যাবে, না আমার ঋণ থাকবে, ঋণ আরো কয় টাকা থাকবে অবশ্যই 7 টাকা থাকবে, তাহলে 7/16 হচ্ছে আমার এটার আনসার। তাহলে দেখেন তিনটা বিন্দুরই মান বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় মান নির্ণয় করতে বলছে, তারপর আমরা লিখতে নির্ণীয় সমাধান আসবে কত কত, অবশ্যই একটা বিন্দুর মান এসেছে -7, আর একটার এসেছে কত, আর একটার এসেছে হচ্ছে আমার +23, আর একটার এসেছে হচ্ছে -7/16। অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন এবং দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা পরবর্তীতে অঙ্কটা খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আগে সেভ করুন।